এসএসসিতে গড় পাশের হার ৬৮.৪৫, জিপিএ 5 ১,৩৯,০০০। শিক্ষার্থীদের উচ্ছ্বাস। দেশ সেরা নরসিংদী নাসিমা কাদের মোল্লা স্কুল। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা কামালের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ। রাজসাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল। ৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং সনদ না পেলে মাঠে নামার হুঁশিয়ারি এনসিপি। টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা। ফেনীর ৩ উপজেলায় প্লাবিত ৯৮ গ্রাম। পানিবন্দী লাখো মানুষ। নোয়াখালীতে বন্ধ ১৮০০ শিক্ষা প্রতিষ্ঠান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ২০২৫ সালের এসএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সারা দেশে পাশের হার ৬৮.৪৫%। এবার এসএসসি এবং সমমানের পরীক্ষায় পাশের হার এবং জিপিএ 5 দুটি কমেছে। গত বছর পাশের হার ছিল ৮৩.৪। গত বছরের তুলনায় এবছর পাশের হার কমেছে ১৪.৯৫%। এবার জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৭৩,৬১৬ জন, ছাত্র ৬৫,৪১৬ জন। গত বছর জিপিএ 5 পেয়েছিল ১,৮২,১২৯ জন। এবার ফলাফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে ফলাফল প্রকাশ করছে। ঢাকা শিক্ষা বোর্ডের এক মতবিনিময় সভায় ফলাফলের তথ্য তুলে ধরেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খন্দকার এহসানুল কবির। চলতি বছর এসএসসি এবং সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবার এসএসসি এবং সমমানের পরীক্ষায় নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯,২৮,৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় ১ লাখ পরীক্ষার্থী কম ছিল। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ঘিরে শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাস। বৃষ্টি উপেক্ষা করে সাফল্য উদযাপন করতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী এবং অভিভাবকদের ভিড়। তবে এবছর জিপিএ 5 এবং পাশের হার কিছুটা কমেছে ভিকারুন্নেসা নূন এবং মতিঝিল আইডিয়ালের মতো রাজধানীর নামকরা প্রতিষ্ঠানগুলোতে। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। উদ্বেগ উৎকণ্ঠার সাথে প্রত্যাশা পূরণের অপেক্ষা। কখন জানা যাবে ফলাফল? দীর্ঘ ১০ বছরের স্কুল জীবন শেষে এসএসসির ফল প্রকাশের আগ মুহূর্তে উত্তেজনার পারদ তাই ঊর্ধ্বমুখী। টেনশন তো অবশ্য, ওরা সবাই পাইছে, আমি এখনো রেজাল্ট দেখতে পাই নাই। এখন আসলাম, দেখলাম ওদের ফোন দিয়ে, অনেক ভালো লাগতেছে। স্কুলের নোটিশ বোর্ড বা মোবাইল ফোনে এসএমএস কিংবা ইন্টারনেটে কাঙ্ক্ষিত রেজাল্ট হাতে পাওয়ার পর আনন্দ উচ্ছ্বাস আর আবেগের দোলাচলে শিক্ষার্থীরা। সহপাঠীদের সাথে কাঙ্ক্ষিত ফল লাভের আনন্দ ভাগাভাগি করতে বৃষ্টি কাদা উপেক্ষা করে তাই অনেকেই ছুটে এসেছেন প্রিয় শিক্ষাঙ্গনে। প্রিয় সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও। ছোটবেলা থেকে সবসময় এই যাবৎকালে সে তার পজিশন সবসময় সে 3-এর মধ্যে নিজের পজিশন ধরে রাখছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার বাচ্চাটা সুস্থ থেকে সুন্দর মতো এসএসসি লেভেলটা শেষ করতে পেরেছে। আমার মেয়ে যে শ্রম দিয়েছে, যে পরিশ্রম করছে, আল্লাহ পাক সেই রেজাল্টটা দিয়েছেন। অনেক ভালো লাগছে। 10 বছরের স্ট্রাগল ছিল, ইট ওয়াজ ওয়ার্থ ইট। এই জন্য অনেক ভালো লাগছে, নস্টালজিয়া ফিল করছি। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এবছর পাশের হার ৯৭.৯৫%। জিপিএ 5 পেয়েছেন ১৫৪৯ জন। ভবিষ্যতে প্ল্যানিং হচ্ছে ভালো কোনো কলেজে চান্স পাওয়া বা ভালো কোনো ভার্সিটিতে চান্স পেয়ে ভালো কোনো জব বা ভালো কোনো কাজে দেওয়া। আলহামদুলিল্লাহ জিপিএ 5 এসেছে। এখন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমাদের ভর্তি অ্যাডমিশন পরীক্ষা আছে নটরডেমে। এখন নটরডেমের জন্য প্রিপারেশন নিব, ইনশাল্লাহ দেখা যাক। এই যে এসএসসি পরীক্ষার মধ্যে যে আমাদের শেষ তা নয়, আমাদের সামনে আরও কলেজের অ্যাডমিশন আছে, কলেজের পরীক্ষা আছে, ইন্টারের পরীক্ষা আছে, ভার্সিটি অ্যাডমিশন আছে। এই সকলের জন্য আমরা এখন থেকে প্রিপারেশন নিচ্ছি। সকলেরই অবদান রয়েছে, আল্লাহর রহমতে জিপিএ 5টা সিকিউর করতে পেরেছি। রেজাল্টের পিছনে সবথেকে বেশি অবদান হচ্ছে আমার বাবা মা দুইজনেরই। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাশের হার ৯৭.৪০%। জিপিএ 5 পেয়েছেন ১৩২৬ জন শিক্ষার্থী। জয় করার জন্য যে শক্তি আমি আশা করি যে ভিকারুন্নেসা মেয়েদের আছে, সব ছাত্রীদের প্রতি আছে। আমাদের আগাইতেই হবে এবং আমাদের জয় হবে। আমাদের ভিকারুন্নেসায় রেজাল্ট পাওয়ার পর যে উদযাপনটা সেটা খুবই অন্যরকম। মানে এই ড্রাম বাজাচ্ছে, মেয়েরা এসে হাই উল্লাস করছে, এটা অবশ্যই আমি ঘরে বসে পেতাম না। দ্যাটস ওয়াই এখানে আসা। এদিকে রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজেও উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। টেনশন তো ছিল, অনেক টেনশন ছিল, পাবো না, বিশেষ করে টেনশন ছিল হচ্ছে বিজিএস এর কি অবস্থা, এমসিকিউ অনেকগুলো ভুল গেছে, কি হবে, এ প্লাস আদৌ আসবে নাকি, ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে অনেক টেনশন ছিল, তারপরে হায়ার ম্যাথের এমসিকিউ নিয়ে টেনশন ছিল।
ওগুলো আলহামদুলিল্লাহ সব ভালো মতো হয়েছে, আলহামদুলিল্লাহ সব সাবজেক্টে এ প্লাস আসছে, এটার থেকে খুশি সত্যি আসলে নাই। যেমনটা আশা করেছিলাম তেমনটা হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। ফিউচারে যাতে ভালোভাবে পড়ালেখা করি, কিছু একটা হই, আমার মানে অ্যাম্বিশনটা আমি ফুলফিল করতে পারি, এটাই আমার স্বপ্ন। শিক্ষা জীবনের পরবর্তী ধাপেও সাফল্যের সাথেই এগিয়ে যাবেন এই শিক্ষার্থীরা। যাদের ফল এবছর ভালো হয়নি তারাও ঘুরে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা শিক্ষক অভিভাবকদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশে এসএসসি এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এসএসসিতে পাশের হার কমলেও বেড়েছে GPA-5 প্রাপ্তির সংখ্যা। এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার ৭২.০৭%। GPA-5 পেয়েছে ১১,৮৪৩ জন। রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে কমেছে পাশের হার, এবার ৭৭.৬৩% শিক্ষার্থী পাশ করেছে এই বোর্ডে। GPA-5 পেয়েছে ২২,৩২৭ জন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাশের হার ৫৮.২২%। এর মধ্যে GPA-5 পেয়েছে ৬,৬৭৮ শিক্ষার্থী। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৭.৩%। GPA-5 পেয়েছে ১৫,০৬২ জন শিক্ষার্থী। সিলেট শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় গড় পাশের হার ৬৮.৫৭%। যশোরে পাশের হার এবং GPA-5 এর সংখ্যা কমেছে। এবছর পাশের হার ৭৩.৬৯%। এছাড়া GPA-5 পেয়েছে ১৫,৪১০ জন শিক্ষার্থী। বোর্ড কর্তৃপক্ষ বলছেন GPA-5 এবং পাশের হার কিছুটা কমলেও সার্বিক ফলাফল ভালো হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডে পাশ করেছে ৫৬.৩৮% শিক্ষার্থী। GPA-5 পেয়েছে ৩,১১৪ জন। এসএসসি পরীক্ষায় এবারও দেশ সেরা ফলাফল করেছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস NKM। শতভাগ পাশের পাশাপাশি শতভাগ GPA-5 পেয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ফলাফলের পর উৎসবে মেতে ওঠে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা। শিক্ষক শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে দেশ সেরা ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য এবং ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। এসএসসি পরীক্ষায় দেশসেরা ফলাফলের পর এমন বাঁধভাঙা আনন্দ উল্লাসে মেতে ওঠে নরসিংদী আব্দুল কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীরা। ফলাফল জানতে সকাল থেকেই বিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থী ও অভিভাবকরা। এবছর বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩২০ জন পরীক্ষার্থীদের মধ্যে শতভাগ পাস সহ GPA পেয়েছেন ৩২০ জন। ফলাফল পর্যবেক্ষণে এটি দেশসেরা ফলাফল। নরসিংদী জেলা শহরে অবস্থিত এই বিদ্যালয়টির সেরা ফলাফলে উচ্ছ্বাসিত শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা। তারা মনে করেন শিক্ষক শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমেই এই অর্জন সম্ভব হয়েছে। দক্ষ প্রশাসন এবং আমাদের স্মার্ট টিচার প্যানেল এবং আমাদের কঠোর পরিশ্রমের ফলেই আমাদের ৩২০ জনের মধ্যে ৩২০ জনই শতভাগ GPA-5। আমাদের এবারে দেশের রেজাল্টের পিছনে আমাদের সবার অক্লান্ত পরিশ্রম কাজ করেছে। NKM স্কুল বরাবরই তাদের কৃতিত্বের পরিচয় দিয়েছে, এবারও অনেক ভালো রেজাল্ট করেছে। আলহামদুলিল্লাহ আমাদের স্কুলের ৩২০ জনের ৩২০ জনই A+ পেয়েছে। আমরা সবাই খুবই খুশি এবং আনন্দিত। আমরা কিছু পড়া না পারতাম, তারপর আমাদেরকে ছুটির পরে টিচাররা সবসময় মানে পড়া শিখে তারপর আমাদেরকে মানে ছাড়তো একটু। তো আলহামদুলিল্লাহ রেজাল্টে খুবই খুশি হয়েছি। আমাদের এই রেজাল্টের পিছনে আমাদের শিক্ষকদের অনেক অবদান রয়েছে। আমাদের অবদানের পাশাপাশি টিচারদের অবদান সবচেয়ে বেশি। আমরা আমাদের সর্বোচ্চ ফলাফলটা অর্জন করতে পেরেছি। আমাদের স্যারদের অক্লান্ত পরিশ্রম, ডিটেনশন অনেক হেল্প করছে। আমরা নিজেরা যেরকম ভাবে পরিশ্রম দিয়েছি আমাদের সাথে আমাদের স্কুল সর্বক্ষণ লেগেছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে বিশেষ নজরদারি ও শিক্ষকদের সার্বক্ষণিক তদারকির কারণেই প্রতি বছর ভালো ফলাফল সম্ভব হচ্ছে। দুর্বল শিক্ষার্থী ক্যাটাগরি আলাদা করা, তাদেরকে বিশেষ নার্সিং, রাত সন্ধ্যা ৬টা থেকে রাত 10টা পর্যন্ত শিক্ষকদের তত্ত্বাবধানে রেখে এই ফলাফল অর্জন করেছি। যে NKM বরাবরের মতো আছে প্রায় 1 যুগ ধরে ধারাবাহিকভাবে এই ঢাকা বোর্ডের অধীনে দেশসেরা ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। এই বছরের ফলাফল ৩২০ জনের মধ্যে ৩২০ জনেই GPA-5 পেয়ে আমাদের গৌরব এবং আমাদের এই ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হয়েছে। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। গত বছর শতভাগ পাশের পাশাপাশি ৯৯% বেশি শিক্ষার্থী GPA-5 পেয়েছিল। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন অপরাধের দায় স্বীকার করে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে চেয়েছেন। ৩ আগস্ট সূচনা বক্তব্য, ৪ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। ২৪ জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আবেদন জানায় প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় হিসেবে ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্যের মাধ্যমে উস্কানি, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে অপরাধ করা, ১৬ জুলাই রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যা, ৫ আগস্ট চাংখারপুলে ৬ জনকে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর পুড়িয়ে ফেলার অভিযোগ আনা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ অভিযোগ গঠনের আদেশ দেন। তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তদানীন্তন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন এবং আগামী ৩রা আগস্ট এবং ৪ঠা আগস্ট এই ২ দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। তো চার্জ গঠন হয়েছে, চার্জ গঠনের পরে আগামী ৩রা আগস্ট ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং ৪ঠা আগস্ট প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা। অভিযোগ গঠনের আগে সাবেক আইজিপিকে দোষী না নির্দোষ জানতে চায় ট্রাইব্যুনাল। মামুন তার দায় স্বীকার করেন। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ ২০২৪ জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন এবং তিনি এখন জেলেই থাকবেন, কিন্তু তাকে তার বক্তব্য গ্রহণের পরে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেবেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জানান, আদেশের কপি পেয়ে তিনি পরবর্তী করণীয় ঠিক করবেন। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার ১০ জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। দায় স্বীকার করে ট্রাইব্যুনালকে সহায়তা করতে চাওয়ায় সাবেক আইজিপিকে কারাগারে বাড়তি নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এরশাদ থেকে শুরু করে যতগুলো সরকারেরই পতন হয়েছে বাংলাদেশে, সবাই কোনো না কোনো আন্দোলনের মুখেই ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু এবারের মতো এত প্রাণহানি আর কোনো রাজনৈতিক আন্দোলনেই ঘটেনি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ এবং আওয়ামী লীগ আমলে গুম খুনের ঘটনায় ৫ শতাধিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন আর তদন্ত সংস্থায়। এর মধ্যে রংপুরে আবু সাইদ হত্যা সহ ৪টির আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। অল্প কিছুদিনের মধ্যেই রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি করা, যাত্রাবাড়ি, মিরপুর এবং উত্তরায় নির্বিচারে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন পাবেন বলে আশা করছেন প্রসিকিউটর গাজী MH তামিম। আরও একটি রিপোর্ট আহমেদ সরওয়ারের। সরকারি চাকরিতে কোটার সংস্কার চেয়ে শুরু করা আন্দোলন সরকারের নানা বাধায় ধীরে ধীরে রূপ নেয় ফ্যাসিস্ট সরকার হটানোর আন্দোলনে। আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে সারা দেশে। আলোচনার মাধ্যমে সমাধানের চেয়ে সহিংস প্রতিরোধের মাধ্যমে দমনে সচেষ্ট হয় সরকার। সরকারের এই চাওয়া বাস্তবায়নে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগের পেটোয়া বাহিনী। সরকারের অনমনীয়তায় আন্দোলন দমনে দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে চালানো হয় গুলি, যা দেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন। স্বাধীনতার পর কোনো রাজনৈতিক আন্দোলনে একসাথে একই কায়দায় এত সহিংস ঘটনা আর ঘটেনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড ছিল রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা। চাংখারপুলের শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা, সাভারের আশুলিয়ায় ৬ জনকে হত্যা করে পুড়িয়ে ফেলা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দাবি ওঠে এই সমস্ত হত্যাকাণ্ডের বিচারের। জনগণের চাপে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় মানবতা বিরোধী এসব অপরাধের বিচার। ৫ শতাধিক অভিযোগ তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন মিলিয়ে আমরা গ্রহণ করেছি। তার মধ্যে সবগুলোকে আমরা তদন্তে পাঠিয়েছি, তদন্ত কার্যক্রম চলছে। এর মধ্যে একটা বড় অংশ আছে হলো 2009 থেকে 2024 পর্যন্ত যারা ইনফোর্সড ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে, গুম হয়েছে, আর বাকি সবগুলোই হলো জুলাই গণ অভ্যুত্থানে আহত বা শহীদ।
দুটি ট্রাইব্যুনাল ফুল প্লেজেড চলছে। ট্রাইব্যুনাল 1-এ দুটি মামলা চার্জ আদেশের পর্যায়ে আছে, আর ট্রাইব্যুনাল 2-এ দুটি মামলা অভিযোগ আমলে নিয়েছে, 4 শুনানির পর্যায়ে আছে। খুব শীঘ্রই আমরা রামপুরা, যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুর সহ এই যে ম্যাস কিলিং যেসব জায়গায় হয়েছে সেগুলোর তদন্ত প্রতিবেদনও আমরা হাতে পাবো, এবং আমরা আশা করছি এই জুলাই মাসের একদম শেষ 2-1 দিনে অথবা অগস্ট 2-3 তারিখের মধ্যেই শেখ হাসিনার মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে যাবে। প্রসিকিউশন বলছে ন্যায় বিচার করতে চান তারা, সময় বেঁধে দিয়ে বিচার করা অবিচারেরই নামান্তর। আপনি শুধু ঢাকার একটা ঘটনা তদন্ত করে বিচারে উপস্থাপন করলে এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হবে না। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হতে গেলে আপনাকে সারা দেশের তদন্ত শেষ করে আপনি বিচারের জন্য একটা ঘটনা প্লেস করতে পারবেন বিফোর দি ট্রাইব্যুনাল। এই ঘটনাটা মুখের কথা বা 2-1 দিনের জন্য সম্ভব না। সাধারণ মানুষের কাছে মনে হতে পারে, কিন্তু আইন তো কভার করতে হবে। আইনের প্রত্যেকটি স্টেপ এক একটি ধারায় বর্ণনা করা আছে যে প্রত্যেকটি ধাপের পরে কি করতে হবে। এর একটি ধারা মিস করব, ডিফেন্স এসে ওই সুযোগটা নিয়ে নেবে। একজন প্রশ্ন করেছিলেন যে সামনে নির্বাচনটা আটকে আছে আপনাদের বিচারের জন্য। আমি বলছি যে এটাই হলো ন্যায় বিচারের সবচেয়ে প্রধান বাধা। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সামনে নির্বাচন নাকি সরকার পরিবর্তন এটা আমরা দেখব না। আমরা শুধু দেখব আমাদের সামনে একটা আইন আছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট অফ 1973, আর একটা রুলস আছে, রুলস অফ 2010। এখানে একজন আসামিকে যে কয়দিনের সুযোগ দেওয়ার কথা বলা আছে, আমরা প্রত্যেককেই সেই সুযোগগুলো দিব, তার চেয়ে বেশি দিব, কম দিব না। প্রসিকিউটর তামিমের মতে বিচারকে গতিশীল করতে হলে জুলাই যোদ্ধা, আহত এবং নিহতদের স্বজনদেরও সহযোগিতা প্রয়োজন। 71-এর বিচার হয়েছে, একজন মানুষ 40 বছর বা 50 বছর আগের ঘটনা এসে কোর্টের সামনে এসে দাঁড়িয়ে যা বলেছে অন্ধের মতো জজ সাহেবদের সেটাই বিশ্বাস করতে হয়েছে, এবং কেউই দেখে নাই সে ঘটনা ওই ব্যক্তি ছাড়া। এরকম একটা ঘটনা বিশ্বাস করতে বাধ্য হয়েছে জজ সাহেবরা আইনে, অথবা পারপাসলি তারা মনে করেছে যে এটাই ঠিক আছে। আর এখন আমরা বেশিরভাগ হলো ডকুমেন্টারি এভিডেন্স, পত্রিকা, ভিডিও, অডিও, সেগুলোকে সাপোর্ট করার জন্য কিছু লাইভ উইটনেস। যে 71-এর ঘটনার বিচার আর 24-এর ঘটনার বিচার এটা 100 বছর না 1000 বছর পরে গিয়েও মানুষ বলবে যে 24-এর বিচার হয়েছে ন্যায় বিচার আর 71-এর বিচার হয়েছে অবিচার। বিতর্ক এড়াতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই বিচার কাজ শেষ করতে চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছরে আওয়ামী লীগের দুঃশাসনে বিএনপির 60 লাখ মানুষের নামে মামলা দেওয়া হয়েছে, 1700 নেতাকর্মী সমর্থকদের গুম করা হয়েছে, 20,000-এর মতো বিএনপি নেতাকর্মী হত্যা করা হয়েছে, সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে 6 বছর অন্তরীণ করে রাখা হয়েছে, তারেক রহমানকে নির্বাসনে পাঠানো হয়েছে। জুলাই মাসে দলটির 600 নেতাকর্মী শহীদ হয়েছে। তিনি বলেন, বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে, এটি বললে অন্যায় হবে। আগামী 3 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং সনদ দেয়া না হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রা কর্মসূচির 10ম দিনে মাগুরার চৌরঙ্গি মোড় প্রদক্ষিণ করে ঢাকা রোড হয়ে শহরের ভায়না মোড়ে পদযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখেন এনসিপি নেতারা। নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে মৌলিক সংস্কার এবং জুলাই সনদ নিয়ে এখনও টালবাহানা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সময় তিনি চাঁদাবাজ, সন্ত্রাস এবং দখলবাজদের বিরুদ্ধে সজাগ হতে সকলকে আহ্বান জানান। আশ্বাস দেন, দলটি কিছুদিনের মধ্যে এই জেলায় সাংগঠনিক কার্যক্রম শুরু করবে এবং দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত মাগুরা গড়ে তুলতে কাজ করবে। এই সময় তার সঙ্গে ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা। টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। ফেনীতে টানা বৃষ্টি, উজানের পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বাঁধের অন্তত 20টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফুলগাজী এবং পরশুরাম উপজেলার অন্তত 40টিরও বেশি গ্রাম তলিয়ে গেছে। সড়ক তলিয়ে যাওয়ায় পরশুরাম এবং ফুলগাজীর সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণে কুমিল্লা বোর্ডে আজকের HSC, সারা দেশে আলিম এবং কারিগরি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে।
ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পাড়ের নতুন করে আরও ৬টি জায়গায় বাঁধ ভেঙে যায়। সব মিলিয়ে ২০টি পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। ফলে প্লাবিত অন্তত ৪০টি গ্রাম। টানা ৩ দিন ধরে প্রায় ২০,০০০ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। ভুক্তভোগীদের অভিযোগ, আগাম সতর্কতা এবং বাঁধ রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণেই দুর্যোগটি ভয়াবহ রূপ নিয়েছে। পানি কালকে ঘর ডুবে গেছে, তখন খাওয়া দাওয়া পাইছেন না। আমার স্বামীও অসুস্থ, আমরা এখানে ৩০ পরিবার আছি। এই বাথরুম নাই, কল পানি নাই, সব কিছুর কষ্ট। কোনো খানার সরকারে আঙ্গ খোঁজ খবরও নেয় না, কোনো খানায়ও দেন না। ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় ফুলগাজী ও পরশুরামের সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ ৩ দিন ধরে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় প্লাবিত নিম্নাঞ্চল এলাকা। খাগড়াছড়ির দিঘিনালার মেরুং ইউনিয়ন, বেতছড়ি ও কবাখালী নিচু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। দিঘিনালা লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এছাড়া মেরুং ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম পানির নিচে তলিয়ে যাওয়ায় ছোট মেরুংবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে ২৩টি পরিবার। এদিকে খাগড়াছড়ি পৌর শহরের শালবন, কুমিল্লা টিলা, সবুজবাগ সহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের শঙ্কায় রয়েছে ৩৫০০ পরিবার। পাশাপাশি পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রশাসন। রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। আপনাদের নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। রাঙামাটিতে বৃষ্টির পরিমাণ কমে আসলেও বৃহস্পতিবার সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হওয়ায় মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। পাহাড় ধসে ক্ষয়ক্ষতি এড়াতে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের আশ্রয় কেন্দ্রে নিতে কাজ করছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। এরই মধ্যে রাঙামাটির 2টি আশ্রয় কেন্দ্রে অর্ধশতাধিক মানুষ আশ্রয় নিয়েছে। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। সীমান্তে কোনো অবস্থাকে নমনীয় আচরণ না দেখাতে বিজিবির নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীরত্ব মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবির 103তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি আহ্বান জানান। বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত সুরক্ষা সহ সীমান্ত ভূমি এবং সম্পদের নিরাপত্তা বিধান, মাদক ও অস্ত্রসহ অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ সহ যে কোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে দক্ষতার সাক্ষ্য রেখে চলেছে বিজিবি। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রেও বিজিবি অত্যন্ত বিশ্বস্ততা এবং সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে। নারায়ণগঞ্জে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি গড়ার লক্ষ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে 1 লাখ গাছ রোপণ করা হয়েছে। 2 মাস আগে জেলা জুড়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সেই লক্ষ্যে 5টি উপজেলা এবং সিটি কর্পোরেশনের নানা জায়গায় সরকারি জমি এবং স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে। বিকেলে সাইনবোর্ড এলাকায় 1 লাখ গাছ হিসেবে কৃষ্ণচূড়ার চারা রোপণের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই কর্মসূচি। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা এবং মহানগর জামায়াতের সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন সহ অন্যান্যরা। সূচক বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহ শেষ করল দেশের 2 পুঁজিবাজার ঢাকা ও স্টক এক্সচেঞ্জ। আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর প্রধান সূচক ডিএসইএক্স 32 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5068 পয়েন্টে। ডিএসই 30 ইন্ডেক্সও বেড়েছে 18 পয়েন্ট। মোট লেনদেন হয়েছে 679 কোটি টাকা। এই সময় হাত বদল হওয়া 394টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে 196টির, কমেছে 128টির। অপরিবর্তিত রয়েছে 70টি কোম্পানির শেয়ারের দর। বৈদেশিক মুদ্রা রিজার্ভ, রেমিটেন্স সহ বিভিন্ন অর্থনৈতিক সূচকের ইতিবাচক প্রবণতা এবং সরকারি পদক্ষেপের কারণে পুঁজিবাজার ইতিবাচক ধারায় ফিরেছে বলে মনে করেন মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাজেদা খাতুন। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে সাতক্ষীরায়। শহরের ইটগাছা এলাকার 2 শতাধিক পানিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি সহ অন্যরা।
বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন হয়েছে কিশোরগঞ্জে। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। বিদায়ী অর্থ বছরের রাজস্ব আদায় নিয়ে সংবাদ সম্মেলন করেছে মংলা বন্দর কর্তৃপক্ষ। দুপুরে বন্দরের সভাকক্ষে উপস্থিত ছিলেন বন্দরের সদস্য কাজী আবেদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। জানানো হয় 2024-25 অর্থ বছরে 20,46,20,000 টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে 62,10 লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে বন্দর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বিআইটি গঠনে এক দফা দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। দুপুরে কর্মসূচি শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে একটি স্মারকলিপি দেন তারা। সামাজিক বনায়ন কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে কেরানীগঞ্জে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। বার্ষিক ফল উৎসব ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। উমর মসজিদ ইউনিয়নের একটি স্কুলে এই আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান। জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েও ছাত্র হত্যা মামলায় নরসিংদীর শাহজালাল নামে এক যুবক সাজাভোগ করছে এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জালালের স্বজনরা। স্থানীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাঁওতাল জনগোষ্ঠী ও স্থানীয় জনতা। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচি শেষে মহাসড়ক অবরোধ করে তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। এসএসসিতে গড় পাশের হার 68.45, জিপিএ 5 1,39,000, শিক্ষার্থীদের উচ্ছ্বাস। দেশ সেরা নরসিংদী নাসিমা কাদের মোল্লা স্কুল। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা কামালের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ, রাজসাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল। 3 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং সনদ না পেলে মাঠে নামার হুঁশিয়ারি এনসিপি। টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, ফেনীর 3 উপজেলায় প্লাবিত 98 গ্রাম, পানিবন্দী লাখো মানুষ। নোয়াখালীতে বন্ধ 1800 শিক্ষা প্রতিষ্ঠান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।